বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর সহ ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা চার্জশিটের খসড়া চূড়ান্ত, যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই কঙ্গোর চমক। সিলেটে হামু উপসর্গে আজও ২ শিশুর মৃত্যু। নতুনভাবে ৭১ রোগী ভর্তি। ঝালকাঠিতে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ। ১৫ দিনে হাসপাতালে ২৭২ জন। অবশেষে সমঝোতা স্মারকে ট্রাম্প পেজেশকিয়ানের সই। শুক্রবার জেনেভায় বাকি আনুষ্ঠানিকতা। মার্কিন অবরোধ ভেঙে ১১ জাহাজের হরমুজ পাড়ি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরপিয়া। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর মামলার ১ দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে সিআইডি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। তালিকায় আছে দেশ বিদেশের ৩৬ জন নাগরিক এবং ১৮টি প্রতিষ্ঠানের নাম। এই অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছে মামলার তদন্ত কর্মকর্তারা, যা যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তদন্ত কর্মকর্তা। $১০১ মিলিয়ন রিজার্ভ চুরির এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, সাবেক নির্বাহী পরিচালক মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান, উপপরিচালক জুবায়ের বিন হুদার নাম রয়েছে। অভিযুক্ত ভারতীয়দের মধ্যে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা রাকেশ আস্থানার নাম আছে। এদিকে গ্রুপ এল এর আরেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ঘানা। ম্যাচের ইনজুরি টাইমে ক্যালেব ইরেনকির দেয়া ১-০ গোলের জয় পায় আফ্রিকার দেশটি। ম্যাচের শুরু থেকেই ছিল পানামার আধিপত্য। বল পজিশন, আক্রমণের সংখ্যা সবকিছুতেই এগিয়ে ছিল মধ্য আমেরিকার দেশটি, তবে ঘানা ছিল সুযোগ সন্ধানী। অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের কৌশলে গোলের সম্ভাবনা বেশি তৈরি করেছিল ঘানা, তবে দুদলের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দ্বারপ্রান্তে, তখনই অ্যান্তোইন সেমেনিও দুর্দান্ত গতিতে বাম প্রান্ত থেকে ঢুকে পড়ে পানামার ডি বক্সে। এরপর তার পাস থেকে পাওয়া বলে আলতো ট্যাপ ইনে ঘানার জয়সূচক গোলটি করে ক্যালেব। এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল অথবা লিওনেল মেসির আর্জেন্টিনা। এমন সম্ভাবনা জোরালো করছে অতীত পরিসংখ্যান, কারণ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হওয়া এর আগে ৩ আসরেই শিরোপা ভাগাভাগি করেছে লাতিনের এই দুই দেশ। প্রতিবারই শূন্য হাতে ফিরতে হয়েছে ইউরোপের দেশগুলোকে। এমনকি দক্ষিণ আমেরিকায় হওয়া ৫ বিশ্বকাপের ৪টিতেই চ্যাম্পিয়ন হয়েছে লাতিনের ৩ দেশ। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজদাবিন তারেক। ভিন্ন অভিজ্ঞতায় বিশ্বকাপ মিশন শুরু করেছে লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। মেসির উড়ন্ত সূচনার বিপরীতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে নেইমারের ব্রাজিলকে। হেক্সা মিশনের শুরুতে হোঁচট খেলেও শিরোপার জোরালো দাবিদার সেলেসাওরা। একই রেসে আছে স্কালোনির শিষ্যরাও, বিশেষ করে বিশ্বকাপ যখন হচ্ছে উত্তর আমেরিকায়। এর আগে এই মহাদেশে অনুষ্ঠিত 3 আসরের ট্রফি যায়নি ইউরোপে। ব্রাজিলের 2বারের বিপরীতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে 1বার। শুরুটা ১৯৭০ বিশ্বকাপে মেক্সিকো আসর দিয়ে। সেবার পেলের ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে আজীবনের জন্য ঘরে তুলে জুলেরিমের ট্রফি। এরপর ১৯৮৬ আসরে আবারও আয়োজক মেক্সিকো। পশ্চিম জার্মানিকে হারিয়ে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। হ্যান্ড অফ গড ও গোল অফ দ্য সেঞ্চুরি ম্যারাডোনাকে দেয় অমরত্ব। ৮ বছরের মাথায় আবারও বিশ্বকাপ বসে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্রের সেই আসরে রবার্তো ব্যাজিওর ইতালিকে কাঁদিয়ে নিজেদের ৪র্থ বিশ্বকাপ জেতে ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা শিরোপার দাবিদার। এবং শুধুমাত্র উত্তর আমেরিকা নয়, দক্ষিণ আমেরিকার হিসেবেও কিন্তু এই লাতিন দেশগুলোই এগিয়ে। 5বার দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ হয়েছে, তার 1বার মাত্র ইউরোপে ট্রফি গেছে, সেটিও আপনাদের একেবারেই স্মৃতিটা টাটকা। 7 আপের সেই বিশ্বকাপ
2014 সালে ব্রাজিলের মাটিতে যে বিশ্বকাপ হয়েছিল সেবার আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা কিন্তু হেরে গিয়েছিল জার্মানির কাছে, এবং এই একটা মাত্র ট্রফি, মানে উত্তর আমেরিকা 3 বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকা 5 বিশ্বকাপ, এই 8 বিশ্বকাপের মাত্র একটি গেছে ইউরোপে, আর বাকি 7টি কিন্তু লাতিনে। এবার চতুর্থ বিশ্বকাপ হচ্ছে উত্তর আমেরিকায়। সেই হিসেব বা পরিসংখ্যান বলছে কিন্তু ট্রফিটা যাবে লাতিনে। সেটা এখন ব্রাজিলের ঘরে যায় নাকি আর্জেন্টিনার ঘরে, সেটি দেখার অপেক্ষা। দক্ষিণ আমেরিকায় হওয়া এখন পর্যন্ত 5 বিশ্বকাপের 2টি ঘরে তুলেছে উরুগুয়ে, আর একটি করে শিরোপা জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিনে বিশ্বকাপ জেতা ইউরোপের একমাত্র দেশ জার্মানি। ফুটবল এক্সপার্টদের প্রেডিকশনে অবশ্য ধোপে টিকছে না এই পরিসংখ্যান। প্রায় সব ভবিষ্যৎবাণীতেই ঘুরে ফিরে আসছে ইউরোপের কোনো না কোনো দেশের নাম। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ ফোরামে মানবাধিকার সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ACOSOC 2026 সালের আয়োজনে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি, নারীর ক্ষমতায়ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করছে। একই দিন তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নেন। সেখানে শান্তি প্রতিষ্ঠার, সংঘাত প্রতিরোধ ও পুনর্গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদেরও প্রশংসা করেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদেরও প্রশংসা করেন তিনি। সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের দুর্ভোগ এবং বৈশ্বিক মানবিক অর্থায়নে ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি রোহিঙ্গার সংকটের টেকসই সমাধান ও তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। Our government, under the leadership of Prime Minister Tariq Rahman, is pursuing a peace-driven, people-centered foreign policy with women at its core. Recent initiatives such as farmers' cards for women farmers and family cards for female heads of households are strengthening grassroots empowerment. গৃহকর্মী হিসেবে সৌদি আরবে চাকরি করতে যাওয়া নারীদের ভালো প্রতিষ্ঠানে কাজের নামে জড়ানো হচ্ছে পতিতাবৃত্তিতে। সক্রিয় দালাল চক্র আর তাদের প্রতিষ্ঠানের সাংকেতিক নাম টিস্যু কোম্পানি। কথিত এই কোম্পানির ফাঁদে পড়ে নির্যাতনের শিকার অনেকেই ফিরছেন দেশে। 7 বছরে সংখ্যা প্রায় 80,000। একই সাথে ফিরছেন পুরুষ কর্মীরাও। এসব ঘটনার প্রভাব পড়ছে জনশক্তি রফতানি বাজারে। বিশ্লেষকদের মতে, রেমিটেন্সে সমৃদ্ধ দেশের জন্য এটি অশনি সংকেত। আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। ভাগ্য বদলের আশায় গৃহকর্মী হিসেবে 2025 সালে সৌদি আরবে যান এই নারী। পরিচয় গোপনের স্বার্থে ধরে নিলাম তার নাম শিউলি। সৌদিতে যাবার পর নির্যাতন থেকে বাঁচতে অন্য চাকরি খোঁজেন তিনি। দালালের খপ্পরে পড়ে সৌদিতেই টিস্যু কোম্পানিতে চাকরি নেয়ার নামে তাকে ঠেলে দেয়া হয় পতিতাবৃত্তিতে। টিস্যু কোম্পানিতে জব করতে আসছো? আমি বলছি যে দেশের টিস্যু কোম্পানি আছে। তখন সে আমাকে সব খুললা বলে যে এখানে এই ধরনের কাজ আছে। তারা আমাকে আটকায় দিচ্ছে রুমে, আটকায় অনেক মারধর করছে। লাস্টে বাধ্যতামূলক আমার ওই কাজ করা লাগছে। খাবার দেয় না, কিছু দেয় না, সারাদিনই একটা রুটি দেয়, আর কোনো খাবার দেয় না। সারাদিন কাজ করে, রাইতেও কাজ করে। কয়েকটি স্থানে ধর্ষণ ও যৌন নির্যাতনে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। 5 মাস জেল খেটে দেশে ফিরে জন্ম দেন তার সেই সন্তানের। করোনায় স্বামী মারা যাওয়ায় সংসার সামলাতেই সৌদিতে গিয়েছিলেন শিউলি। আটকায় দিতে পারার পরে আমি কি করব, অনেক চিল্লাইছি। চারপাশে মরুভূমি, কোনো বাড়ি নেই। ওইখানে হাজার চিল্লাইলেও কোনো লাভ নেই। ওরা মনে করেন রাব ইউজ করলো, লোকজনও আনলো, এরকম। পরে এক পর্যায়ে আমি একটু অসুস্থ হয়ে যাই। পরে আমাকে থানায় নিয়ে গেল, এক রাত থানায় রইলাম। পরের দিন থানার লোকও ভালো না, একদম ভালো না, পুলিশরাও ভালো না ওই দেশে। পরে আমি জানতে পারি যে আমার বাচ্চা পেটে। আমাকে কারেন্টেও শর্ট দিল, মানে অনেক টর্চার করে ওইখানে। খানা দানা তো দেয়ই না, সব সময় চাবুক দিয়ে মারে, কোনো খাবার নাই, কোনো কিছু নাই। বেশি কিছু করলেও আবার ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে থাকে।
এমন যৌন নির্যাতনের শিকার হয়ে 2025 সালে শুধু মধ্যপ্রাচ্য থেকেই ফিরেছেন প্রায় 2000 নারী। আর এই সময়ে 80 দেশ থেকে দেশে ফেরা পুরুষের সংখ্যা প্রায় 74,000, যাদের বেশিরভাগই গিয়েছিলেন অবৈধ পন্থায়। কেউ কেউ জড়িয়েছিলেন নানা অপরাধে। এসব কারণে তাদের ফেরত পাঠানো হয়। 2026 সালের এপ্রিল পর্যন্ত এই সংখ্যা প্রায় 24,000, যার মধ্যে পুরুষই 23,000-এর বেশি। বেসরকারি সংস্থা ব্রাক বলছে গত 7 বছরে অন্তত 70,000 নারী ফিরেছেন দেশে, যাদের বেশিরভাগই নিপীড়নের শিকার। 7 বছরে এসেছে 800 নারীর মরদেহ। রাষ্ট্রের প্রতি অনুরোধ, আমরা যেন প্রোটেকশনটা নিশ্চিত করি, তার সুরক্ষাটা নিশ্চিত করি, অন্ততপক্ষে সে নিপীড়ন নিয়ে নির্যাতন নিয়ে ফেরার পর যেন তাকে বিচারের আওতায় আনতে পারি। আমি মনে করি বাংলাদেশ থেকে কোনো নারী কর্মীকে পাঠানোর আগে তাকে বাছাই করার প্রশিক্ষণ করার দায়িত্ব বাংলাদেশের। প্রতিটা নারীকে ফেরত পাঠানোর আগে আমাদের সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উচিত সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা, যেন প্রতিটা ঘটনা তদন্ত হয়। বিরাট সংখ্যার এই জনশক্তির অসহায়ত্ব দূর করতে কি করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়? প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। আমরা আইনগত প্রতিকারও নিতে পারি যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাদের নারী কিংবা পুরুষ শ্রমিকদের সাথে এরকম অমানবিক কাজ করে বা একটা নির্যাতন করে। এটা সৌদি, ওমান সহ বেশ কিছু দেশে এখন কিন্তু লিগ্যাল ফার্মের সাথে আমাদের কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে এমইউর ফলে। সো এখন এই সংখ্যাটা কমে এসেছে প্রকৃত অর্থে। শেষ 4 দিনে কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার হয়ে প্রায় 250-এরও বেশি ফিরেছেন বাংলাদেশে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। হাম উপসর্গে থামছে না মৃত্যু। গত 24 ঘন্টায় ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে সিলেটে মারা গেছে আরও 2 শিশু। এ নিয়ে হাম উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো 74 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 71 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 268 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে 15 দিনে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 272 জন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এরই মধ্যে জেলা শহরের কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকিরবাড়ি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। ঝালকাঠি সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। এখানে 100 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 12 জন। সম্প্রতি ঝালকাঠিতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সদর হাসপাতাল ছাড়াও রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন ও কাঠালিয়ায় চিকিৎসা নিচ্ছেন 1 জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে 15 জুন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 272 জন। আক্রান্তের এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। আমাদের হসপিটাল যে ডেটা সেটা বিশ্লেষণ করে আমাদের কাছে মনে হয় গত বছরে এই জুন মাসের এই মাঝামাঝি সময়ের তুলনায় এবছর জুন মাসের মাঝামাঝি সময় প্রায় দ্বিগুণের মতো রোগী। এরই মধ্যে জেলা শহরের 7টি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। হঠাৎ ভাইরাসের প্রকোপ কেন বেড়ে গেল? এডিস মশক নিধন কার্যক্রমে ভাটা পড়াকে দায়ী করছেন রোগী ও স্থানীয়রা। শহরে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার দরকার ওইভাবে পৌরসভার লোকে করে না। গাবাটা জ্বর পরে আমি ডাক্তার দেখাইলাম, রাইতে আমার ফিকি সেরেছে, স্যালাইন দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণে মশা আক্রান্ত হয়ে 4 দিন যাবৎ ঝালকাঠি হাসপাতালে ভর্তি। পৌরসভার থেকে যে ঔষধটা ছিটানো হয় বোমবার দিয়ে, সেই আইওয়াশ করে সামনে শহরের কিছু কিছু জায়গায় সামনে থেকে বড় রাস্তার সামনে কিছু দিয়ে যায়, কিন্তু এই যে মহল্লার মধ্যে বিভিন্ন জায়গায় যে এরকম মশার উপদ্রব সেগুলো কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পৌর প্রশাসক বলছেন, মশা নিধনে স্প্রে কার্যক্রম চলমান রয়েছে, পাশাপাশি ড্রেন পরিষ্কারেও উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা প্রতি ওয়ার্ডে রোস্টার করে আমাদের 4টা ফগার মেশিন দিয়ে আমরা নিয়মিত মশার ওষুধ ছিটাচ্ছি। আমরা যে আমাদের ড্রেনগুলো আছে এবং খালগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি কোন রোগী কোন এলাকা থেকে আসছে তারও তালিকা তৈরি করা হচ্ছে। এখানে আমাদের প্রয়োজনীয় কনসালটেন্ট যারা আছে তারা চিকিৎসা দিচ্ছে, প্রয়োজনীয় স্যালাইন ওষুধপত্র আমাদের সবই আছে। আর আমরা যেটা করছি, এই পেশেন্টগুলো আমাদের হাসপাতালে যারা আসছে এরা আসলে কোথা থেকে আসছে এই ডাটাগুলো আমরা
জ্বর হলে দ্রুত পরীক্ষার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তাপস সরকার, যমুনা নিউজ। সিএনজি চালিত অটোরিকশা এখন আর মিটারে চলে না, ভাড়া ঠিক হয় চালক মালিকের ইচ্ছে মতো। রাইড শেয়ারে চলা সিএনজিগুলোরও নেই ভাড়ার কোনো স্বচ্ছতা, ব্যক্তিগত সিএনজি এখনও ভাড়ায় চলছে পুলিশ, সাংবাদিক বা তাদের স্ত্রীদের নামে। ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে জেলার পরিবহনগুলো দেদারসে ঢুকছে মহানগরের রাস্তায়। সব মিলিয়ে এই সিএনজি অটোরিকশা নিয়ে রাজধানীর গণপরিবহনে চলছে অরাজকতা। লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। যদি আপনার রামপুরা যান, আপনার মনে করেন 150 টাকা নিবে। আমরা মৌখিকভাবে তো কন্ট্যাক্টে নিয়ে যাই, আপনার 150 থেকে 200 টাকা। মিটারে কত আসতো? মিটারে হয়তো 100 টাকা বা 20 টাকা আসতো। 2 দশকের বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে চলছে এই বাহনটি। সবশেষ 2015 সালের নভেম্বরে সিএনজি চালিত 3 হুইলারের ভাড়া নির্ধারণ করে বিআরটিএ। প্রথম 2 কিলোমিটার 40 টাকা, তারপর প্রতি কিলো 12 টাকা হিসাবে ভাড়ায় চলার কথা সিএনজিগুলোর। তখনও চলেনি, এখনও এ ভাড়ায় চলে না। এখন তো এমনকি মিটারও থাকে না সিএনজিতে। চালক বা যাত্রী কারোরই মনে নেই শেষ কবে মিটারে ভাড়া দিয়েছেন, নিয়েছেন। শুনছি আমি এক সময়, এখন তো আর মিটারের প্রশ্ন আসে না। উত্তরা থেকে সদরঘাট যায়, সাধারণত নর্মালি ভাড়া হলো 500 টাকা, 400 টাকা। কিছু কিছু সময় আছে ওরা ভাড়া চায় 800, 1000, ওদের মন মতো, ইচ্ছা মতো। বেশ কয়েক বছর হলো গণপরিবহনে যোগ হয়েছে রাইড শেয়ারিং। কিছু সিএনজি এখন চলে রাইড শেয়ারিং অ্যাপে। কিলোমিটারে ভাড়া 17 টাকা, যেখানে এখনও সরকারি রেট 12 টাকা। বেসিক ভাড়া আছে 50 থেকে 60 টাকা, 17 টাকা কিলোমিটার। অ্যাপ ছাড়া তো যাত্রী ড্রাইভারে ঠকাইবো আর ড্রাইভার যাত্রী ঠকাইবো, নিয়ম তো এই। পরিবহনের ভাড়া নির্ধারণ করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যানের জবাব, কোনো নির্দিষ্ট একটি গাড়ি বা রুট নিয়ে ভাবছেন না তারা, বরং সামগ্রিক পরিবহন সেক্টরকে ঢেলে সাজানোর পরিকল্পনা তাদের। সুনির্দিষ্ট কোনো একটা গাড়ি কেন্দ্রিক না, আমরা ওভারঅল যে আমাদের পরিবহন ব্যবস্থাপনাটা আছে সেটাকে আমরা আরও ডিজিটাইজ করতে চাই, জনবান্ধব করতে চাই, নিরাপদ করতে চাই। সবুজ, রূপালী, চলাচলের সীমানা ভেদে ভিন্ন রঙের সিএনজি চালিত অটোরিকশার দেখা মেলে। শুধু ঢাকা মেট্রো নম্বর প্লেটের সিএনজিগুলোর অনুমতি আছে মহানগরের ভেতরে চলার। রূপালী রঙেরগুলো ব্যক্তিগত, কিন্তু সেগুলোও চলছে ভাড়ায়। এছাড়াও জেলার সিএনজিগুলো দেদারসে ঢুকছে মহানগরে। নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল। এখানে তো এটা চলার অনুমতি নাই, আছে না, এটা চলার অনুমতি নাই, এই কারণে লাইনে দেওয়া হয়েছে আর কি। মেন মালিক হলো আপনার পুলিশে। আচ্ছা। আর যার আন্ডারে চলে একটা মিস্ত্রি, মানে কন্ট্যাক্টে নিচে গাড়িটা। সামনে থাকা ট্রাফিক পুলিশ বলছেন কিছুই করার নেই তার। ঢাকার বাইরের সিএনজি এখন এখানে এনারা কেন রাখছে বা কিভাবে গাড়ি চলে এটা আমি জানি না। একটা নাম্বার দিয়া, একটা গাড়ি দিয়া আপনার 4-5টা গাড়ি চলতেছে। ঢাকার ভেতর সিএনজি রুট পরিচালনা করা লাইনম্যানের একজন জানালেন, মেট্রো এলাকায় নতুন করে কোনো সিএনজির লাইসেন্স দেয়া হচ্ছে না। জেলা সিএনজির দামও মেট্রোর চেয়ে কম। এ সুযোগ কাজে লাগাচ্ছে অনেকে, ভাগ দিচ্ছে পুলিশকে। কিছু পুলিশ সদস্য নিজেরাই সিএনজি কিনে রাস্তায় নামিয়েছেন। পুলিশের তো এমনি একটা পাওয়ার আছে, তারা ওই যে 3-4 লাখ টাকার ভিতরে হয়তো জেলা গাড়িগুলো কিনে। যখন গাড়ি ধরে তখন তো যে পুলিশের নাম্বার থাকে, তখন সে বলে যে এটা আমার গাড়ি, ছেড়ে দেন, আমি অমুক অমুক, আমি অমুক বেসের অমুক। তখন ওই সার্জন ছেড়ে দিতে বাধ্য। একটা জিনিস কি, যে চোরে চোরে খেলতে পাই যেরকম। এসবের বিনিময়ে পুলিশকে যে টাকা দেয়া হয়, সিএনজি চালকরা এটাকে বলেন মান্তি। মান্তি খায়, মান্তি দিয়ে চলতেছে, মাসিক সিস্টেম 3000 টাকা। এটি পুলিশের মান্তি দেওয়া চলে। পুলিশে ধরছে এক জায়গায়, স্যারের লোক কথা কন, ফোনে কথা কইছে এমুক স্যারের গাড়ি ছেড়ে দিছে, মানে উনি তো টাকা খায়। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলছেন, এ সবই তাদের জানা, নিয়মিত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। সিএনজি মালিকের একটা বড় অংশ একটা পুলিশ, একটা বড় সংখ্যক হচ্ছে সাংবাদিক, এবং একটা বড় অংশ হচ্ছে গৃহবধূ। এবং গৃহবধূ কোথা থেকে আসলো? এই গৃহবধূর একটা বড় অংশ হচ্ছে যে পুলিশের ওয়াইফ। আমরা জানি এগুলো, আমরা ব্যবস্থা নিই।
অবশ্যই ব্যবস্থা নিই। এই নগর পরিকল্পনাবিদের পরামর্শ, সিএনজি বা রাইড শেয়ারিং অ্যাপ সবকিছুকেই একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোতে আনতে হবে। পুরো সিস্টেমটাকে সিএনজি সহ যারা প্রাইভেটলি চালাবেন সবাইকে একটা নির্দিষ্ট একটা ব্যাকরণে আনতে হবে। জনগণ জানি যে আমরা কত টাকা দিচ্ছি প্রতি কিলোমিটার, কেন দিচ্ছি, এবং সেটা যেন হঠাৎ করে অনেক বেশি না হয়। গত বছর ফেব্রুয়ারিতে সিএনজি চালিত অটোরিকশা মিটারের বেশি ভাড়া আদায় করলে 50,000 টাকা জরিমানা ও মামলা দেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেয় বিআরটিএ। প্রতিবাদে চালকরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করলে বাধ্য হয়ে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। এখন এ পরিবহন চলছে চালক মালিকের ইচ্ছে মতো, ভাড়া নিয়ে নেই কোনো জবাবদিহিতা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এই তথ্য নিশ্চিত করল হোয়াইট হাউস এবং ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজেও স্বাক্ষরের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, ফ্রান্স সফরকালে ভার্সাই প্রাসাদে বসে সমঝোতা স্মারকে সই করেন তিনি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে ইরান। প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইসলামাবাদ এগ্রিমেন্ট দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছবে দুদেশের আলোচক দল। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে চুক্তি সই করবে না। এদিকে ধীরে হলেও ইরানের ওপর থেকে প্রত্যাহার হতে শুরু করছে মার্কিন নৌ অবরোধ। চুক্তি স্বাক্ষর হলেও আরও কিছুদিন পারস্য উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতি থাকবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অবরোধ প্রত্যাহারের পর ইরানের 11টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার তেহরান ওয়াশিংটন সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্তের পরই জাহাজগুলো পার হওয়ার সুযোগ পেয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, 8টি জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা থেকে আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। অপরদিকে ইরানের জলসীমায় প্রবেশ করেছে 3টি জাহাজ। সমঝোতা স্মারক অনুযায়ী পারস্য উপসাগর থেকে নৌ অবরোধ তুলে নিবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে 60 দিনের জন্য হরমুজ প্রণালীতে শুল্কমুক্ত যাতায়াতের অনুমতি দেওয়ার কথা ইরানের। দর্শক, এই ছিল যমুনা নিউজে